বিয়ে করে স্বামীর সাথে আদর্শ কলোনিতে থাকতে আসে রেখা নামের এক লাস্যময়ী নারী। অনেক বেশি সুন্দরী হলেও রেখার ছিল চরিত্রের সমস্যা। তো একদিন রাতের বেলা সে যেই না তার এক প্রতিবেশীকে তার ঘরে ডেকে নেয়, তখনই ঘটে বিপত্তি। হুট করেই লোকটার মার্ডার হয়ে যায়। এবার এই লোকের লাশ ধামাচাপা দিতে সে তার 2 মেয়েকে ডেকে নেয়। আর এই লাশ লুকাতে গিয়েই তারা 3 জন মিলে যেসব হাস্যকর কর্মকাণ্ড করে, সেসব দেখলে আপনাদেরও পেটে খিল লেগে যাবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই ডার্ক কমেডি গল্প মা বেহেন শুরু করা যাক। শুরুতেই আমাদের জয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। জয়াকে একজন মহিলা ডাক্তার জিজ্ঞেস করে, তোমার স্বামীকে না বলে তুমি কেন আইভিএফ করছো? জয়া বলে, যেভাবে টেস্টিং এর জন্য ওনার স্যাম্পল নিয়ে এসেছিলাম সেভাবেই এটার জন্য নিয়ে আসবো, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। তো সে যখন ডক্টরের সাথে এসব কথা বলছিল, তখনই জয়াকে তার শ্বশুর ফোন করে। জয়া ফোন রিসিভ করলেই তার শ্বশুর বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার হাতে চা খেতে চাই। জয়া বলে, আমি 10 মিনিটের মধ্যে বাড়ি আসছি। তার শ্বশুর বলতে থাকে, কিন্তু 10 মিনিটের ভেতর তো তুমি শুধু মার্কেটে আসতে পারবে। জয়া বলে, আমি এখন মন্দিরে আছি বাবা। এই কথা শুনে ডাক্তার জয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর সেই ডাক্তার জয়াকে বলে, তুমি যখন তোমার হাজবেন্ডকে এখানে নিয়ে আসবে তখনই আমাদের মধ্যে বাকি কথাগুলো হবে। জয়া বলে, আমি এভাবে আমার স্বামীকে কিছু বলতে চাই না। যখন আমি তাকে এই গুড নিউজ দিব সে ভাববে এটা হয়তো উপরওয়ালার আশীর্বাদ। ডাক্তার বলতে থাকে, যখন স্যাম্পল আমাদের কাছে থাকবে তখনই আমরা কিছু করতে পারবো। জয়া তখন ডাক্তারকে জিজ্ঞেস করে, এই সবকিছুতে কত টাকা খরচ হবে? ডাক্তার জানায়, এই তো 5 লাখ টাকার মতো খরচা তো পড়বেই। এই কথা শুনে জয়া অবাক হয়ে যায় যে এতগুলো টাকা। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের রেখা নামের এক মহিলাকে দেখানো হয়। দেখা যায় সে একটা বার থেকে 2টা বিয়ার ব্যাগে করে নিয়ে বের হয়। দোকানে থাকা ছেলেটা তাকে জিজ্ঞেস করে, সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরছে কেন? রেখা জানায়, কিছু কাজ আছে তাই তাড়াতাড়ি ফিরতে হবে। ওদিকে আমাদের একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুষমাকে দেখানো হয়। সে গাড়িতে বসে লাইভ স্ট্রিম করছিল। তখন সবাই তার দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করে। একটু পরই দেখা যায় গাড়ির ভেতর থেকে মেয়েটার দুলাভাই বের হয়ে আসে। সবাই তখন জিজ্ঞেস করে, তোমরা কি শুধুমাত্র বন্ধু? সুষমা বলে, শালি আর দুলাভাই কখনো বন্ধু হতে পারে না। এই কথা শুনে মানুষ সুষমাকে বাজে বাজে গালি দিতে থাকে, যেটা দেখে তার রাগ উঠে যায়। সেও গালি দিচ্ছিল, কিন্তু তখনই তার দুলাভাই তার মুখ চেপে ধরে। এদের কি কাহিনী তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরে আমাদের জয়াকে দেখানো হয়। জয়া তার বাড়িতে চলে আসে। সে বাড়িতে আসা মাত্রই তার 3 জন দেবর তাকে রুটি বানানোর জন্য বলে, তাই জয়া এসেই রান্নাঘরে ঢুকে যায়। এভাবেই আমাদের জয়া, রেখা আর সুষমার জীবনের ব্যস্ততা দেখানো হয়। এরপর রেখা তার বাড়িতে চলে আসে। সে তার বাড়িতে একাই থাকতো। তো বাড়িতে এসেই সে টিভি অন করে আর নিজের কাজ করতে থাকে। একা একা কি বা করতো, তাই টিভিটা অন করে রাখে। আর তখনই দেখা যায় কেউ একজন তার দরজায় ধাক্কা দেয়। অন্যদিকে আমাদের জয়ার হাজবেন্ড মানাসকে দেখানো হয়। মানাস একটু আগেই সুষমার সাথে লাইভ করছিল। বোঝাই যাচ্ছে জয়া আর সুষমা 2 বোন। তো মানাস এলে জয়া তাকে জিজ্ঞেস করে, সে কি খাবার খাবে? মানাস তখন কিচ্ছু না বলে একটা মদের বোতল বের করে সেখানেই বসে পড়ে। এটা দেখে জয়ার ভীষণ মন খারাপ হয়ে যায়, কিন্তু সে আর কিছুই বলে না। এরপর রাত হলে দেখা যায় জয়া, মানাস আর সুষমার লাইভ দেখছিল, যেটা দেখে জয়ার খুব মন খারাপ হয়। তখনই তার ফোনে তার মায়ের কল আসে। জয়ার মাই হলো রেখা। এখন রেখা জয়াকে ফোন করে বলে, আমার খুব ভয় লাগছে, তুমি আর সুষমা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তোমাদের সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। তো জয়া সেখান থেকে উঠে এসে বলে, তুমি তো জানো সুষমা আমার শ্বশুরের সাথে লড়াই করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন সে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। রেখা বলে, তোমাকে যে করেই হোক সুষমার সাথে কথা বলতে হবে। জয়া সেটা করতে চাইছিল না, তবে রেখার অনেকবার জেদ করাতে জয়া সুষমাকে ফোন দেয় আর বলে, মা তোমার সাথে কথা বলতে চায়। এখন সুষমা রেখাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রেখা তখন কান্না করতে করতে বলতে থাকে, কিছুদিন আগে একটা কালো বিড়াল আমার রাস্তায় এসে পড়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, তাই হয়তো আমার সাথে এখন এই সব হচ্ছে। এই কথা শুনে জয়া বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সুষমা বলতে থাকে, আগে তুমি কান্না করে নাও, তারপর আমাদেরকে ফোন করো। তো এভাবেই কথা বলতে বলতে একটা সময় জয়া আর সুষমার মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। তখন রেখা তাদের চুপ করিয়ে দেয় আর বলে, তোমরা সবাই আগে আমার কথা শোনো। আমি তোমাদের আমার সমস্যার জন্য ফোন দিয়েছি, আর এখন তোমরাই উল্টো নিজেদের মধ্যে ঝগড়া করছো। জয়া বলে, রাতের 2টার সময় তুমি আমাদের ফোন করে শুধু কান্নাই করে যাচ্ছ। তুমি আগে সুন্দরভাবে বলো তো কি হয়েছে। তখন রেখা বলে, গুপ্তাজি মারা গেছে। জয়া কথা শুনে বলতে থাকে, হয়তো তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমি তোমাকে কতবার বলেছি ইয়োগা করো, তুমি দেখতে ইয়াং মনে হলেও তোমার কিছুদিন পরই হার্ট অ্যাটাক হতে পারে।
ওদিকে সুষমা বলতে থাকে, সামনের বাসার গুপ্তা আঙ্কেল মারা গেছে, এতে তুমি এত কান্না করছো কেন? রেখা বলে, কারণ তার মৃত্যু আমার ঘরে হয়েছে, তার মরদেহ আমার ঘরে আছে। এই কথা শুনেই তো এবার জয়া সুষমা দুজনেই অবাক হয়ে যায়। এরপরে আমাদের গুপ্তার লাশ দেখানো হয়। একজন আমাদের বলতে থাকে রেখা কিভাবে এই আদর্শ কলোনিতে প্রথমবার এসেছিল। রেখা তখন মাত্র 22 বছরের ছিল। সে অনেক সুন্দর করে সেজেগুজে এই আদর্শ কলোনিতে প্রথম পা রেখেছিল। রেখাকে দেখে সেই কলোনির সকল পুরুষেরা তার দিকেই হা করে তাকিয়ে থাকে। সে এতটাই সুন্দরী ছিল। রেখার স্বামী সুকুমার এত সুন্দর বউ কোথায় পেয়েছে সেটাই কেউ বুঝতে পারছিল না। কিন্তু একটু পর সবাই যখন রেখাকে আরতি করছিল তখনই তার শাড়ি হাত থেকে পড়ে যায়, আর দেখা যায় সে স্লিভলেস ব্লাউজ পরে আছে, যেটা দেখে সেখানকার সকল মহিলা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কারণ এরকম একজন মহিলা থাকলে তো তাদের হাজবেন্ডদেরকে ধরে রাখাটাই মুশকিল। যাক, এরপর রেখার নজরে আসে তার বাড়ির সামনের একজন প্রতিবেশী, ওই গুপ্তার উপর। সে গুপ্তাকে অনেকভাবে পটানোর চেষ্টা করে, কিন্তু গুপ্তা তো কোনোভাবেই তার জালে ফাঁসে না। এদিকে দেখতে দেখতে বিয়ের 6 মাস পার হয়ে যায়। এরপরই রেখার প্রথম সন্তান জয়া জন্ম নেয়, অর্থাৎ সে হয়তো আগে থেকেই প্রেগনেন্ট ছিল। তো দেখা যায় বাচ্চার জন্মের পরেও রেখার হাব ভাবের তেমন কোনোই পরিবর্তন হয় না। তার নজর তো সবসময় ছিল অন্য পুরুষদের দিকে। এভাবেই রেখার জীবন চলতে থাকে। কিন্তু একটা সময় তার জীবনে নেমে আসে একটা বিশাল ঝড়। রেখার স্বামী আর শাশুড়ি হঠাৎ কারেন্টের শক খেয়ে মারা যায়। রেখা যেই ঘরে থাকতো সেই ঘরটা গুপ্তার ছিল। গুপ্তা চাইলেই রেখাকে সেখান থেকে বের করে দিতে পারত, কিন্তু সেই কাজ করেনি, কারণ সে অনেক ভালো মনের মানুষ ছিল। রেখা তারপরেও তাকে পটানোর অনেক চেষ্টা করে, কিন্তু গুপ্তা তো কোনোভাবেই রেখার জালে ফাঁসে না। দেখতে দেখতে অনেক বছর হয়ে যায়, সবকিছু পরিবর্তন হয়, শুধু একটা জিনিসের কোনো পরিবর্তন হয় না, আর সেটা হলো রেখার সৌন্দর্যের। দিন যতই যাচ্ছিল রেখা যেন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিল। মানুষ তো মাঝে মাঝে তাকে ডাইনিও ভাবতো। যাক, এখান থেকেই কাহিনী চলে আসে বর্তমানে। সকাল হতেই জয়া বাড়িতে চলে আসে, আর জয়াকে দেখে রেখা এমন ভাব করে যেন জয়া তাকে এসে সারপ্রাইজ দিয়েছে। ঘরের ভেতর এলেই রেখা তাকে বলে, সবকিছু নর্মাল দেখানোর জন্য আমি এটা করেছি। এরপরই জয়া এসে লাশ দেখে জিজ্ঞেস করে এসব কিভাবে হয়েছে। রেখা কিছু বলতে যাবে তখনই সেখানে তাড়াহুড়ো করে সুষমা চলে আসে। সুষমা এসেই তার মাকে বলতে থাকে যে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। এরপরই দরজা বন্ধ করে বলে সবকিছু নর্মাল দেখানোর জন্যই আমি এটা করেছি। এরপর তারা বেশ কিছুক্ষণ ডেড বডির দিকে তাকিয়ে থাকে। পরবর্তীতে জয়া সবার জন্য চা বানায়। বুঝুন, একটা ডেড বডি নিয়ে এই মা মেয়েরা মিলে চা খাওয়ার পায়তারা করছে। যাক, এরপর রেখা বলতে থাকে যে আমি কখনো সেলাইয়ের কাজ করতে পারি না, আগেও কখনো আমি তোমার বাবার শার্টের একটা বোতাম পর্যন্ত লাগিয়ে দেইনি। জয়া এসব শুনে বলে, তো তোমাকে কে বলেছে সেলাই করার জন্য? রেখা বলে, আমি জানি জেলে গেলে মহিলাদের হাতে পুলিশেরা মহিলাদের দিয়ে সেলাই করায়, মশলা বানায়, পাঁপড়ও বানায়। সুষমা এসব শুনে বলে, তুমি এত চিন্তা করো না তো, তুমি জেলে যাবে না। জয়া তখন বলতে থাকে, কেন, তোমার বাবা চিফ জাস্টিস নাকি? সুষমা বলে, আমার বাবার ব্যাপারে আর একটাও বাজে কথা বলো না। জয়া তখন রেখাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো তো এই সবকিছু কিভাবে হয়েছে? রেখা তখন বলতে থাকে, কালকে রাতে 10:30টার দিকে গুপ্তা আমার ঘরের সামনে এসেছিল আর দরজা ধাক্কাচ্ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কে? সে বলল আমি। তাই আমি দরজা খুলে দিলাম। আমি ভাবলাম হয়তো তার কোনো প্রয়োজন আছে, কিন্তু দরজা খোলার সাথে সাথে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। আমি তো ঘরের ভেতরেই যাচ্ছিলাম, কিন্তু সেই সময় সে আমার পিছু পিছু আসতে লাগে। এক পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে দেই, আর ধাক্কা দেওয়ার পর সে পুরনো একটা আলমারির সাথে ধাক্কা খায়, আর এরপরই এসে জানালায় গিয়ে পড়ে। ঠিক তখনই জানালা থেকে একটা রড তার পেছনে লাগলো, আর জানালার পর্দার সবকিছু নিয়ে সে মাটিতে পড়ে গেল, আর সাথে সাথে সে সেখানেই মারা গেল। হুট করে সবকিছু হওয়ায় আমি তো কিছুই বুঝতে পারিনি। জয়া এসব শুনে বলে, যেহেতু সে তোমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে, তাহলে পুলিশকে গিয়ে বলো সেলফ ডিফেন্স ছিল, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সুষমা বলতে থাকে, এখন যদি মা গিয়ে সবাইকে বলে যে সে মায়ের সাথে জবরদস্তি করছিল, কেউ বিশ্বাস করবে না। এখানে জয়া আর সুষমার মাঝে কথা বলতে বলতে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এদের দুজনের একেবারেই বনে না। সেই সময় রেখা তাদেরকে চুপ করায় আর বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কোনোভাবেই পুলিশকে ফোন করব না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যেহেতু উনি মারা গেছে, তাহলে এখন রাতের বেলা ওনার বডি কম্বলে পেঁচিয়ে কোথাও একটা ফেলে দিয়ে আসবো। জয়া তো এই কথা শুনেই ঘাবড়ে যায় আর বলে, এই কারণে তুমি আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিলে, তাই না? তুমি কি মনে করছো এটা কোনো ক্রাইম শো চলছে? রেখা বলে, আরে ক্রাইম শো সত্যি ঘটনার উপর নির্ভর
নির্ভর করে বানানো হয়। এখন আমরা তো আর পণ্ডিতদের ডেকে ওনার অন্তিম সংস্কার করাতে পারবো না, তাই আমাদের ওনাকে ফেলে আসতেই হবে। সুষমা বলে, কিন্তু গুপ্তা আন্টি যদি আঙ্কেলকে খোঁজে তাহলে? তখন আমাদের গুপ্তার স্ত্রী গুপ্তাইনকে দেখানো হয়। সে তো বেশ শান্তিতে ঘুমাচ্ছিল, তখনই দুধওয়ালা এসে তাকে ঘুম থেকে তোলে। সে ঘর থেকে বেরিয়েই বলতে থাকে, আজ হয়তো আমার স্বামী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেছে, আমাকে ঘুম থেকে তোলেনি। তখনই সে খেয়াল করে রেখার ঘরের সামনে একটা গাড়ি। এটা দেখে সে ভাবে হয়তো রেখার কোনো বন্ধু এসেছে, কিন্তু দুধওয়ালা জানায় না না, রেখার বড় মেয়ে এসেছে। তখনই কিছু লোক মর্নিং ওয়াক করে ফিরছিল। তারা তখন গুপ্তাইনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, গুপ্তাজি আজকে আমাদের সাথে হাঁটতে আসলো না তো, কি হয়েছে? এই কথা শুনে গুপ্তাইন ভাবতে থাকে যে সে কোথায় যেতে পারে। প্রতিদিন তো সকাল হলে হাঁটতে চলে যায়, আজ আবার কোথায় গেল? এরপরই ঘরে এসে গুপ্তাইন দেখে তার ছেলে পড়াশোনা করছে। এটা দেখে তো সে খুব খুশি হয়ে যায়। সে তার ছেলেকে জিজ্ঞেস করে সে কি তার বাবাকে দেখেছে। তার ছেলে জানায় না, সে তো বাবাকে দেখেনি। একটু পরে গুপ্তার মেয়ে গোল্ডিকে দেখানো হয়, যার কিছুদিনের মধ্যেই বিয়ে হতে চলেছে। এরপর গুপ্তাইন গুপ্তাকে ফোন দেয়। তখন ফোনে রিং হতে থাকলে রেখা, জয়া আর সুষমা মিলে সেই ফোন খুঁজতে থাকে। একটু পরই তারা ফোনটা পেয়েও যায়। ফোন হাতে নিয়েই তারা দেখে গুপ্তাইন অনেকগুলো মেসেজ দিয়েছে, যেখানে সে বলছিল কালকে রাতে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, সে কারণে তুমি ঘর ছেড়ে চলে গেছো। এই কথা শুনে রেখা বলতে থাকে, কালকে রাতে এদের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, তাই গুপ্তাজি আমার কাছে চলে এসেছিল। তখনই গুপ্তাইন মেসেজ করে বলে, আমি দেখতে পাচ্ছি তুমি আমার মেসেজগুলো সিন করছো, কিন্তু উত্তর দিচ্ছ না কেন, কি হয়েছে? এরপরই জয়া বাইরে আসে তার শ্বশুরের সাথে কথা বলতে। তখনই সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর চলে আসে। জয়া তো তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর জয়াকে বলতে থাকে, আমি জানি তোমার নাম জয়া, তোমাকে এখনই আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। জয়া তো এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, স্যার আমার কথা একবার শুনুন, আমি কিচ্ছু করিনি। তখনই ছেলেটা নিজের চোখ থেকে চশমা খুলে বলে, আমি মহেশ, তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি জয়া? তখনই জয়া তাকে চিনতে পারে। মহেশ তখন বলতে থাকে, পুরো 6 বছর পর আমাদের দুজনের দেখা হয়েছে, তুমি কেমন আছো? জয়া জানায়, আমি তো খুব ভালো আছি, আর মানাস আমাকে খুব যত্ন করে, সব মিলে আমি খুব সুখেই আছি। তখনই বাইরে সুষমা আর রেখা চলে আসে। মহেশ তাদের দেখে আজকে গোল্ডির বিয়ের অনুষ্ঠানে তাদের ইনভাইট করে। এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখন সবাই এক এক করে গুপ্তাইনকে গুপ্তাজির কথা জিজ্ঞেস করছিল। সে কাউকে বলছিল বাইরে আছে, আপনারা দেখা করে নিন, আবার অন্য কাউকে বলছে এতক্ষণ তো ভেতরেই ছিল, এখন তো দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমাদের রেখাদের দেখানো হয়। জয়া রেখাকে বলে, আমার কিছু টাকার প্রয়োজন। রেখা বলে, আমার পার্স থেকে নিয়ে নাও। জয়া বলতে থাকে, আমার 5 লাখ প্রয়োজন মা। রেখা এই কথা শুনে জিজ্ঞেস করে, এত টাকা দিয়ে তুমি কি করবে? জয়া কিছু বলবে তার আগে সুষমা চিৎকার করে বলে, গুপ্তাইন আন্টি আবারও মেসেজ দিয়েছে। এখন তারা গুপ্তাইনের মেসেজ দেখতে থাকে, যেখানে সে তার হাজবেন্ডকে লেখে, তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের পুজো, সেখানে তুমি আসছো না, তোমার কি লজ্জা করছে না? সবাই বারবার তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। এখন এইসব মেসেজ দেখে সুষমা রেখা খুব হাসতে থাকে। তখন জয়া তাদের বলে, তোমাদের একটুও লজ্জা করছে না তাই না? তোমরা কিভাবে হাসতে পারো? এ কথা শুনে তারা দুজন সাথে সাথে চুপ হয়ে যায়। জয়া বলতে থাকে, কম্বল বের করো, তুমি যে অপরাধ করেছো সবকিছু ঢাকতে হবে। এরপর জয়া আর সুষমা বলতে থাকে, আমরা লাশকে হাত লাগাবো না। তাই বাধ্য হয়ে রেখা নিজেই লাশ ওঠানোর চেষ্টা করে, কিন্তু লাশ এত ভারী ছিল যে সে চেষ্টা করেও উঠাতে পারে না, যার কারণে এখন জয়া আর সুষমাকেও তাকে সাহায্য করতে হয়। তারা তিনজন তখন কোনোভাবে টেনে টুনে লাশ ঘরের মাঝখানে নিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ গুপ্তাজি জোরে একটা হাঁচি দিয়ে ওঠে। সুষমা এটা জয়া আর রেখাকে বলে, কিন্তু তারা তো বিশ্বাসই করে না। তবে একটু পরই দেখা যায় সে আবারও আর একটা হাঁচি দেয়। এবার তারা তিনজন এতটাই ভয় পেয়ে যায় যে তারা জোরে চিৎকার করতে থাকে। তবে এর মাঝেই তারা একে অপরের মুখ জোরে চেপে ধরে, যাতে অন্য কেউ শুনতে না পায়, না হলে তো ঝামেলা হয়ে যাবে। একটু পরে দেখা যায় গুপ্তাজির আবারও জ্ঞান ফিরে আসে, আর সে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তাই এবার রেখা সিদ্ধান্ত নেয় তারা গুপ্তাজির হাত পা বেঁধে রাখবে। তখন এই সুষমা রেখাকে বলে, তুমি কালকে রাতে গুপ্তা আঙ্কেলকে কার্ড খেলার জন্য নিজের ঘরে কেন ডেকেছো? জয়া বলতে থাকে, তুমি রাত 12টার সময় একজন পুরুষকে তোমার সাথে কার্ড খেলার জন্য কেন ডেকেছো বলো? অথচ রেখা বলেছিল গুপ্তাজি নাকি নিজে থেকেই তার ঘরে এসেছিল। তো রেখা বলতে থাকে, আমি আর কি করব, এই কলোনিতে আমার কোনো মহিলা বান্ধবী নেই,
সবাই প্রতিদিন আমার ব্যাপারে একটা না একটা বাজে কথা উঠিয়ে দেয়। সবাই এটাই চায় আমি যেন কোনোভাবে ঘর বিক্রি করে এখান থেকে চলে যাই। তোমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমার মাত্র 25 বছর, তখন থেকে আমি একাই আছি। জয়া বলে, তখন থেকে যদি তুমি একাই থাকো তাহলে সুষমা কিভাবে জন্মগ্রহণ করেছে? হয়তো তার বাবাও এভাবে তোমার সাথে কার্ড খেলতে এসেছিল। সুষমা তখন জয়াকে বলে, আমি তোমাকে বলেছি আমার বাবার ব্যাপারে একটাও বাজে কথা বলবে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জয়া এরপর রেখাকে বলে, তুমি আমাদের সত্যি সত্যি বলো তো, তুমি কেন গুপ্তা আঙ্কেলকে এখানে ডেকেছো? রেখা বলে, আসলে আমি যেই ওয়াইন শপে কাজ করি সেখান থেকে আমি প্রতিবারই কিছু না কিছু টাকা নেই, কিন্তু এরপর আবার সেইগুলো ফেরত দিয়ে দিই। এবার আমার একটু বেশিই প্রয়োজন ছিল, তাই কিছু টাকা নিয়েছিলাম। গুপ্তাজি প্রতি মাসের 10 তারিখে সেখানে এসে টাকা চেক করে যায়, কিন্তু এইবার তিনি অনেক তাড়াতাড়ি চলে এসেছিল, যার কারণে আমার চুরিটা ধরা পড়ে গেছে। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে আমি চুরি করিনি, আমি পরে ফেরত দিয়ে দেব, কিন্তু সে বলেছিল যে সে দোকানের মালিককে বলে দিবে। তাই আমি রাতের বেলা তাকে কার্ড খেলার বাহানায় ডেকেছিলাম, যাতে আমি তাকে বোঝাতে পারি যে আমি আমার প্রয়োজনে টাকা নিয়েছি। সুষমা জিজ্ঞেস করে, তুমি কত টাকা নিয়েছো? রেখা বলে, 5 লাখ। এই কথা শুনে তো তারা দুজনেই অবাক হয়ে যায়। জয়া জিজ্ঞেস করে, তুমি এতগুলো টাকা কেন নিয়েছো? কি দরকার তোমার শুনি? রেখা বলে, আমার কিছু পার্সোনাল কাজ ছিল। সুষমা বলতে থাকে, দেখো মা, এখন আর কিছুই পার্সোনাল নেই তোমার, তাই আমাদের সত্যিটা বলে দাও। আমি জানি তুমি হয়তো আবারও জুয়া খেলেছো, তাই না? রেখা বলে, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, আমি জুয়া জিতে গেছি। আমার কাছে টাকা আছে, কিন্তু টাকা আসতে 2 দিন লাগবে। এই 2 দিন আমার গুপ্তাজিকে যে করেই হোক আটকাতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কথা শুনে জয়া তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই রেখা তাকে বলে, তুমি বলেছো তোমার টাকার প্রয়োজন, তাহলে চলে যাচ্ছ কেন? এ কথা শুনে জয়া আবারও সেখানে থেকে যায়। এরপর সকালেই দেখা যায় গোল্ডি সুষমাকে তার বিয়ের ছবি দেখাচ্ছিল। তখনই গুপ্তাইন এসে তার মেয়েকে বলতে থাকে, কিছু মানুষ আছে যারা আমাদের নজর দিয়ে দিবে, তাই তুমি এখান থেকে চলে আসো তো। এই ব্যাপারটা সুষমার এতটাই খারাপ লাগে যে সে ঘরে এসে গুপ্তাজির ফোন দিয়ে গুপ্তাইনকে মেসেজ করে আর বলে, তোমার মেয়ের বিয়ে তুমি সামলাও, আমি আর ফিরে আসবো না। এটা দেখে গুপ্তাইন বলতে থাকে, আমি বলেছিলাম এই 3 জন আমাদের নজর দিয়েছে, আর এটাই সত্যি হয়ে গেল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের আবারও সুষমার কাহিনী দেখানো হয়। সুষমা তার বয়ফ্রেন্ডের সাথে 5 দিনের সম্পর্কে 5 সেকেন্ডের একটা কিস করেছিল, আর সেটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল, যার কারণে ছেলেটার পরিবার ছেলেটাকে অনেক মেরেছে। আর তাই রাগ করে ছেলেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তখন সুষমার সাথে ব্রেকআপ করে নেয়। পুরো কলোনির সবাই এটা নিয়ে খুব হতাশ ছিল। তারা সবাই গুপ্তাজির কাছে এর সঠিক বিচার চাইতে গিয়েছিল। গুপ্তাজি তখন এতটাই রেগে গিয়েছিল যে সে রেখাকে বলতে থাকে রেখা যেন তার মেয়েদের নিয়েই কলোনি ছেড়ে চলে যায়, কিন্তু মামলা ঠান্ডা করার জন্য রেখা ইচ্ছে করেই সুষমাকে জয়ার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়েও সুষমা জয়ার হাজবেন্ড আর তার দেবরকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। এরপর থেকে সে আর মানাস একসাথে ভিডিও বানাতে থাকে। কাহিনী চলে আসে বর্তমানে। সুষমা বসে বসে গুপ্তাজিকে ওষুধ খাওয়াচ্ছিল, অন্যদিকে জয়া তার শ্বশুরের সাথে কথা বলছিল। তখনই সে জানালা দিয়ে দেখে গুপ্তাইন তাদের বাড়ির দিকেই আসছে। এটা দেখে সে ফোন ফেলে রেখাকে ডাকতে থাকে। এরপরে তারা একজন একজন করে সবাই ঘরের সামনে চলে আসে। গুপ্তাইন তখন তাদের সবাইকে মিষ্টি খাইয়ে দেয় আর বলে, আগে আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে যাও, এখন আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই। আমার মেয়ের বিয়ে, তাই আমি তোমাদের ইনভাইট করতে এসেছি। এরপরে সে রেখাকে বলে তার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসতে। রেখাও পানি নিতে গেলে এবার সে জয়ার সাথে কিছু কথা বলে। সে জয়াকে বলে, তোমার মাকে বলো পানির সাথে বরফ দিতে। এই বলে জয়াকেও সে ঘরের ভেতর পাঠিয়ে দেয়। এবার সুষমা বাইরে ছিল, তাকেও একটা বাহানা করে সে ঘরের ভেতর পাঠিয়ে দেয়। সবাই ঘরের ভেতর চলে গেলে গুপ্তাইন তাড়াতাড়ি করে তাদের ঘরে আসে আর এসে রেখাদের ঘরে কিছু নারকেল পোড়া আর কিছু পানি রেখে যায়, যাতে রেখার পরিবার তাদের উপর নজর দিতে না পারে। এরপরই রেখা তার জন্য পানি নিয়ে আসে, কিন্তু এবার গুপ্তাইন বাহানা করে তার বাথরুমে যেতে হবে, কিন্তু রেখা, জয়া, সুষমা তাকে তাদের বাথরুমে যেতে দিচ্ছিল না। ঠিক তখনই গোল্ডি এসে জানায় অভিষেকের বাবা ফোন দিয়েছে, তোমার সাথে জরুরি কথা বলতে চায়। অর্থাৎ যার সাথে গোল্ডির বিয়ে হতে চলেছে তার বাবা কল দিয়েছে আর কি। এই কথা শুনে গুপ্তাইন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, কিন্তু ঘরে গিয়ে সে মহেশকে বলে, আমি ওই ঘরে আমার স্বামীর গায়ের গন্ধ পেয়েছি, আমার মনে হয় গুপ্তাজি ওই ঘরেই আছে। এই কথা শুনে মহেশ এবার সেখানে চলে যায় আর এটা জয়া দেখতে পায়। মহেশ অনেকবার কলিং বেল বাজায়,
কিন্তু তারা এখন গুপ্তাজির শরীর অন্য কোথাও নিয়ে যেতে ব্যস্ত ছিল। তাই জয়া জানালা দিয়ে এসে মহেশের সাথে কথা বলতে থাকে, কিন্তু মহেশ ভেতরে আসার জন্য জেদ করে। তখন জয়া মহেশকে বলে, আমি আমাদের পুরনো স্কুলে যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? এ কথা শুনেই তো মহেশ একেবারে গলে যায়। সে কি জন্য এখানে এসেছে সেটাও বেমালুম ভুলে বসে থাকে। অন্যদিকে সুষমা আর রেখা মিলে গুপ্তাজির দেহ স্টোর রুমে রেখে আসে। এদিকে জয়া আর মহেশ তাদের স্কুলে চলে আসে। মহেশ জয়াকে বলতে থাকে, স্কুল জীবন কখনোই শেষ না হলে খুব ভালো হতো। জয়া তখন অন্য কথা বলতে থাকে। সে বলতে থাকে, আমি গুপ্তা আন্টিকে দেখেছি, সে আমাদের উপর খুব রেগে আছে। তোমাদের ঘরে কি কিছু হয়েছে? মহেশ বলে, আসলে দিদি আর জামাইবাবুর ঝগড়া হয়েছিল, যার কারণে জামাইবাবু ঘর ছেড়ে চলে গেছে আর এখন বাড়িই ফিরছে না, তাই দিদি একটু রেগেই আছে। এই সবকিছু জয়া একেবারে না জানার ভান করে আর বলতে থাকে, এই বিয়ের ঘর রেখে সে কোথায় যেতে পারে? মহেশ বলে, তুমি চিন্তা করো না, সে ঠিকই ফিরে আসবে। আর এখান থেকে আমাদের জয়ার অতীতের দৃশ্য দেখানো হয়। জয়া নিজেকে যতটা ভালো দেখায় সে ততটাও ভালো না। সে সবাইকে সবসময় এটা দেখায় যে তার সৌন্দর্য তার মায়ের মতো হলেও চরিত্র তার মায়ের মতো না। এরপর একদিন দেখা যায় জয়ার বান্ধবীর জন্য মানাসের বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু জয়া মানাসকে ফাঁসিয়ে নিজে বিয়ে করে নেয়। আর আবারও গুপ্তাজির কাজে এই সবকিছু নালিশ আসে, কিন্তু বেচারা কিছুই করতে পারে না। আর এই সবকিছুতে মহেশ খুব কষ্ট পেয়েছিল, কারণ সে তাকে পছন্দ করত আর জয়াও তার সাথে এমন ভাবে চলতো, যার কারণে মহেশের মনে একটু আশা তৈরি হয়েছিল জয়াকে নিয়ে। কিন্তু সে অন্য জায়গায় বিয়ে করাতে তার সব আশা শেষ হয়ে যায়। যা কাহিনী চলে আসে বর্তমানে। জয়া এখনো মহেশের সাথেই ছিল। তারা দুজন যখন বাড়ির সামনে আসে তখন দেখে মানাস সামনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে জয়া খুব ভয় পেয়ে যায়। জয়া মানাস আর মহেশের পরিচয় করিয়ে দেয়, কিন্তু মানাস ঘরের ভেতর চলে যায়। এরপর জয়াকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। জয়া তখন ভয় পেতে পেতে বলে, আমি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়েছিলাম। মানাস তখন সুষমাকে জিজ্ঞেস করে তার বোন কোথায় গিয়েছিল। সুষমা বলে, ফার্মেসি থেকে ওষুধ আনতে। জয়া এরপর মানাসকে বলতে থাকে, তুমি হঠাৎ করে এখানে কেন চলে এসেছো? মানাস বলে, কেন, আমি এখানে আসাতে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? রেখা তখন কান্না করতে করতে বলে, আমি খুব একা ছিলাম, তাই মেয়েদের ডেকে নিয়েছি, কিন্তু তুমি আমার বড় জামাই হয়েও আমার সাথে দেখা করতে আসো না। এ কথা শুনে মানাস বলে, আপনার সাথে দেখা করতে না এসে আমার নিজেরই লস হচ্ছে। আমার দায়িত্ব আপনার খোঁজ খবর রাখা, তাই আপনি চিন্তা করবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রেখা বলে, তাহলে পরের বার যখন তুমি আসবে তখন আমি তোমাকে আমার হাতের চিকেন রান্না করে খাওয়াবো। এই কথা শুনে মানাস বলে, পরের বার কেন, এইবার আপনি আমাকে রান্না করে খাওয়াবেন। জয়া বলে, কিন্তু তুমি তো এসেছিলে, তোমার গাড়িতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়ে গেছে সেটা নিতে, এখন বাবা যদি তোমার উপর রাগ করে। মানাস বলে, বাবার সাথে আমি কথা বলে নিব। এরপর বাইরে গিয়ে সে তার বাবাকে ফোন করে আর বলে, আমার মনে হচ্ছে জয়া আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, সেটা জানার জন্য আমার এখানে থাকতে হবে। তার উপর এদের এই ঘরটা খুব সুন্দর, আমরা যদি এটা বিক্রি করে দেই তাহলে অনেক টাকা পাওয়া যাবে, তাই আমাকে এখন এখানে থাকতে হবে। এরপর মানাস সবাইকে বলে, আমি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছি, আজকে রাতে আমরা সবাই মিলে কার্ড খেলবো। রাতে কার্ড খেলা শেষে মানাস মাতাল হয়ে তার ঘরে চলে যায়। অন্যদিকে রেখা তার ঘরে গিয়ে কাউকে ফোন দিয়ে বলতে থাকে, গুপ্তাজি মারা যায়নি, আমার মেয়েরাও আমার পাশেই আছে, তারা ভাবছে আমি হয়তো জুয়া খেলে টাকাগুলো পেয়েছি। এখানে রেখা কার সাথে কথা বলছে সেটা বোঝা যায় না। অন্যদিকে দেখা যায় গুপ্তাজির জ্ঞান ফিরে আসে, কিন্তু তার মুখ বন্ধ ছিল, যার কারণে সে চেঁচাতে পারে না। এরপরে আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। গুপ্তাজির ছেলে বসে বসে খাচ্ছিল, তখনই সেখানে মানাস চলে আসে। অন্যদিকে রেখা, সুষমা আর জয়া মিলে গুপ্তাজিকে যেই রুমে বন্ধ করেছিল সেই রুমের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই সেখানে মানাস চলে আসে আর সবাইকে বলে, তোমাদের সামনের বাসার গুপ্তাজি কিডন্যাপ হয়ে গেছে, কালকে কিডন্যাপার মুক্তিপণ চেয়েছিল। এ কথা শুনে রেখা সহ বাকি সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে গুপ্তাইনকে দেখানো হয় যে চিন্তা করছিল বেশ। তখনই তার মেয়ে বলে, কাল রাতে হঠাৎ করে কেউ একজন ফোন করে বলেছে, যদি তোমার বাবাকে জীবিত দেখতে চাও তাহলে আমাদের 5 লাখ টাকা দিতে হবে। এ কথা শুনেই তো গুপ্তাইন মহেশের দিকে তাকায়। মহেশ বলে, আমি ভেবেছিলাম হয়তো প্রতিবারের মতো জিজাজি আবারও চলে আসবে, কিন্তু আমি তো জানতামই না সে কিডন্যাপ হয়ে গেছে। অন্যদিকে আমাদের আবারও রেখার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়। রেখার স্বামী যখন মারা যায় তখন তাদের মাথায় অনেক বড় লোন ছিল, সেই কারণে রেখা তাদের বিজনেস এগিয়ে নিয়ে যেতে থাকে। আর বিজনেস বাড়ানোর জন্য রেখা বিভিন্ন নাইট স্যুট চুরি করত। কিছুদিন পর ব্যবসা যখন ভালো চলছিল তখন সে খাবারের ব্যবসা শুরু করে, কিন্তু এতেও যখন রেখার মন ভরছিল না তখন সে একটা সাইবার ক্যাফে দেয়, যেখান থেকে তার লোনের টাকা শোধ হয়ে যায়। কিন্তু বলা হয়ে থাকে যে লোকগুলো একবার সেই ক্যাফের ভেতর ঢুকেছে তারা আর বাইরে আসতে চায় না। রেখার বিরুদ্ধে আরো একটা কথা আছে, তার ঘরের সামনে যে গাঁদা ফুলের গাছগুলো আছে বলা হয় সেখানে নাকি অনেকগুলো লাশ রেখা লুকিয়ে রেখেছে, যা কাহিনী আবারও বর্তমানে আসে।
জয়া সুষমা আর রেখাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি মুক্তিপণ চেয়েছিলে? রেখা বলে, আমি কেন মুক্তিপণ চাইবো? সুষমা বলে, আমিও চাইনি। জয়া তখন সুষমাকে বলে, আমার মনে হয় তুমি মুক্তিপণ চেয়েছো। আমি জানি তুমি ফলোয়ার্স কেনার জন্য মুক্তিপণ চাইতে পারো। সুষমা বলে, আমি টাকা কামানোর জন্য এত নিচে নামবো না। আমার মনে হয় এই সবকিছু গুপ্তা আন্টির প্ল্যান। নাকি তুমি নিজেই মুক্তিপণ চেয়ে এখন আমাদের জিজ্ঞেস করছো? জয়া বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই, তাই আমি কেন মুক্তিপণ চাইবো? রেখা বলে, কাল রাতেই তো তুমি আমাকে বলেছো তোমার 5 লাখের দরকার। এই বিষয় নিয়ে সুষমা জয়াকে জিজ্ঞেস করলে জয়া বলে, আমি একটা ভদ্র পরিবারের বৌমা, আমার এসব করার দরকার নেই। রেখা বলে, যখন থেকে জয়ার হাজবেন্ড এখানে এসেছে আমি তো একটু শ্বাসও নিতে পারছি না। সারাক্ষণ খালি এটা খাবো ওটা খাবো, এর মধ্যে আমি কিভাবে মুক্তিপণ চাইতে পারি? আর যদি আমার কথাও বিশ্বাস না হয় তাহলে আমার ফোন চেক করতে পারো। জয়া বলে, বিশ্বাসের কথা তুমি বলো না, তোমার কারণেই সবকিছু হয়েছে। রেখা বলে, আর তোমাকেও আমি বিশ্বাস করি না। রাতের অন্ধকারে তুমি তোমার সোনা গয়না নিয়ে পালিয়ে গিয়েছিলে, তোমার কি মনে নেই? জয়া বলতে থাকে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমার যা সম্মান, আমার শ্বশুর তো এক কথায় তোমাকে বিয়েতে আসতে মানা করে দিয়েছিল। তারপর এই বয়সে কি কি করে বেড়াচ্ছ সেটাও তো সবাই জানে। কখনো তোমার পেটে বিয়ে ছাড়া বাচ্চা চলে আসে, আবার কখনো পাশের বাসার আঙ্কেল তোমার বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। এখনো দেখো স্লিভলেস ব্লাউজ পরে আছো। রেখা বলে, আমি বুঝতে পারছি না আমার ব্লাউজ নিয়ে সবার এত কমপ্লেন কেন? আর আমি কি এতগুলো টাকা দিয়ে ব্লাউজ সেলাবো নাকি যে আমি এতগুলো টাকা মুক্তিপণ চাইবো? এর মাঝে জয়া আর সুষমা নিজেদের মধ্যেই ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে ঝগড়া এতটাই বেড়ে যায় যে জয়া রেখাকে বলতে থাকে, আমি জানি মানাস আর সুষমা একে অপরের সাথে সম্পর্কে রয়েছে। এই কথা শুনে রেখা অবাক হয়ে যায় আর সুষমাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? এবার সুষমা খুব রেগে যায়। সে বলতে থাকে, আমি বুঝতে পারি না তোমরা সবাই সবসময় আমাকে কেন দোষী ভাবো। বাড়িতে কোনো খারাপ কিছু হলে সবার আগে আমার ফোন চেক করা হয়, আমার সবাইকে চিৎকার করে বলতে হয় আমি নির্দোষ। এরপর সে রেখাকে বলতে থাকে, আমার মনে হয় মানুষ যা বলে তাই সত্যি। তুমি আমার বাবা আর জয়ার বাবাকে মেরে ফেলেছো, আর তারপর তাদের লাশ তোমার বাগানের ওই ফুলের নিচে লুকিয়ে রেখেছো, তাই না? আমাদের তো এখানে থাকাই উচিত না। রেখা অনেকক্ষণ ধরে ঝগড়া শুনতে থাকে। এরপর তার ধৈর্যের এই বাঁধ ভেঙে যায়। তার উপর আবার এসব কথা, তাই সে এবার একটা ছুরি নিয়ে বলতে থাকে, কেউ এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ পর্যন্ত গুপ্তাজির ব্যাপারে আমরা কিছু ভাবতে না পারছি। কেউ এখান থেকে যেতে পারবে না। আর আমি মুক্তিপণ চাইনি, আমি সত্যি বলছি। কিন্তু আমি যদি জেলে যাই তাহলে তোমাদের দুজনকেও আমার সাথে নিয়ে যাব। এই কথা শুনে জয়া আর সুষমা খুব ভয় পেয়ে যায়, আর কিছু বলার সাহসও পায় না। অন্যদিকে গুপ্তাজিকে দেখানো হয় সে এখনো অজ্ঞান হয়ে স্টোর রুমে পড়েছিল। এরপর আমাদের মাহেশকে দেখানো হয় সে গুপ্তাজিকে খোঁজার জন্য সিসিটিভি ফুটেজ চেক করছিল। তখন সেখানে জয়া তার সাথে দেখা করতে আসে। জয়া আর মাহেশ একসাথে বসে কথা বলছিল। সেই সময় একজন পুলিশ মাহেশকে জানায় সে পুরো সিসিটিভি ফুটেজ চেক করে নিয়েছে, কিন্তু গুপ্তাজি এই কলোনি থেকে একবারও বের হয়নি। জয়া এই কথা শুনে খুব ঘাবড়ে যায়। সে তখন টেস্ট করার জন্য মাহেশকে জিজ্ঞেস করে, যেহেতু গুপ্তা আঙ্কেল কলোনির ভেতরেই আছে তাহলে তুমি সবার ঘরে তল্লাশি নিচ্ছ না কেন? মাহেশ জানায়, ওয়ারেন্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। এই কথা শুনে জয়া একটু শান্ত হয়, কিন্তু এরপর সে মাহেশের সাথে ফ্লার্ট করতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় গুপ্তাইন আর তার মেয়ে রাতের বেলা সবার চোখ এড়িয়ে কোথাও একটা যাচ্ছে। তখন দেখা যায় মাহেশ তার লোকেদের বলছে, তোমরা সবাই অ্যালার্ট থাকো। একটু পরেই রেখা ধীরে ধীরে তার ঘর থেকে বের হয়, কিন্তু সে বের হলেই সুষমা উপর থেকে তাকে দেখে ফেলে। সে যখন বের হতে যাবে তখন সে দেখে তার আগে জয়া এখান থেকে বের হচ্ছে। একে একে তারা সবাই একে অপরের পেছন পেছন যেতে থাকে। এরপরই দেখা যায় রেখা তার ওয়াইন শপে যায়। সে সেখানে যাওয়া মাত্রই দরজা ধাক্কাতে থাকে জয়া, যার কারণে সে জয়াকে ভেতরে নিয়ে আসে। একটু পরে সুষমাও দরজা ধাক্কাতে থাকে। এবার সুষমাকে দরজা খুলে দেওয়া হলে অন্য একজন দরজা ধাক্কাতে থাকে। তখন দরজা খুললে দেখা যায় এই লোকটা আর কেউ না, সুষমার আসল বাবা। এখানে আমাদের বলা হয় সুকুমার মারা যাওয়ার পর সুষমার বাবা প্রায় রেখার বাড়িতে আসতো, আর এরপরই সুষমার জন্ম হয়। কলোনির সকল মহিলা তো সুষমার সাথে নিজেদের স্বামীর মিল খুঁজতে থাকে, কারণ তারা ভাবছিল হয়তো সুষমা তাদের স্বামীর মধ্যে কারো একজনের সন্তান। তো সেখানকার সবার কথা থেকে বাঁচানোর জন্য রেখা সুষমাকে বলেছিল, চাঁদ হচ্ছে তোমার বাবা। তখন থেকেই সুষমা চাঁদের ছবি আঁকতে শুরু করে। একদিন গোল্ডি সুষমাকে বলেছিল, তোমার বাবার মাথায় চুল নেই, তাই হয়তো সে চাঁদের মতো দেখতে। এটা শোনা মাত্রই সুষমা তার 2টা দাঁত ঘুষি দিয়ে ফেলে দেয়। এখন সুষমা চান্দুকে অর্থাৎ তার বাবাকে জিজ্ঞেস করে যে এতদিন তার সাথে দেখা করতে আসেনি কেন সে। চান্দু বলে, আমি দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করি। আসলে চান্দু একজন আন্ডার কভার এজেন্ট ছিল, তাই তার পক্ষে সচরাচর আসাটা সম্ভব ছিল না। যাক, রেখা এবার চান্দুর থেকে কিছু টাকা চায়, যেটা সে চান্দুকে দিয়েছিল। চান্দু তখন অর্ধেক টাকা দিলে রেখা বলে, ওই দিন রাতে তুমি তাড়াহুড়ো করে পুরো টাকা নিয়ে গিয়েছিলে, সেগুলো কোথায়? এই কথা শুনে জয়ের এবার মনে হচ্ছিল চান্দু আর রেখা মিলে গুপ্তাজিকে কিডন্যাপ করে এখন মুক্তিপণ চাইছে। তাই সে বলে, তোমরা আমাকে সত্যি কথা বলো, ওই দিন রাতে কি হয়েছিল? কিন্তু রেখা প্রতিবারের মতো এবারও বলতে থাকে যে সে কিছুই করেনি, সে নির্দোষ। কিন্তু অন্যদিকে সুষমা এখনো তার বাবাকে দেখেই যাচ্ছিল। তবে জয়া বলতে থাকে, আমি একদম শিওর যে উনিই মুক্তিপণ চেয়েছে।
ওদিকে আমাদের গুপ্তাইন আর তার মেয়েকে দেখানো হয় তারা একটা জায়গায় মুক্তিপণ রেখে দেয়। দেখা যায় সেখানে একটা কম্বলের নিচে মহেশ কিডন্যাপারকে ধরার জন্য লুকিয়ে আছে। অন্যদিকে জয়াকে দেখানো হয় সে চান্দুকে বলতে থাকে, আপনি ছাড়া তো আর কেউ জানে না গুপ্তা আঙ্কেল আমাদের ঘরে আছে। তখন চান্দু সুষমার মাথায় হাত দিয়ে বলে, আমি সরলার মাথার কসম খেয়ে বলছি আমি মুক্তিপণ চাইনি। সুষমা বলে, আমার নাম সুষমা। জয়া বলতে থাকে, যখন জেলে যাবেন তখন সবকিছু বলবেন। এটা শুনেই চান্দু খুব রেগে যায় আর জয়াকে বলে, জেলের কথা তুমি কিভাবে এত সহজে নিজের মুখ থেকে বের করতে পারো? তুমি কি কখনো জেলে মার খেয়েছো? তো এখানে আরেকটা সত্যি রিভিল হয়, সুষমার বাবা চান্দু কোনো আন্ডার কভার এজেন্ট না, সে একজন মার্ডার সাসপেক্ট। আর তাই সে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে তার ব্যাগ রেখে গিয়েছিল, তাই সে আজকে এখানে এসেছে। এখন জয়া এই ব্যাগ তাকে দিতে চাইছিল না, তাই সে সুষমার গলায় ছুরি ধরে। রেখা তখন জয়াকে বলতে থাকে চান্দুকে ব্যাগ দিয়ে দিতে। জয়া তখন ব্যাগ দিয়ে দিলে সে সুষমার গলায় ছুরি ধরে আর বাইরে পর্যন্ত যায়। এরপর সুষমাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমাদের মহেশকে দেখানো হয় সে ঘুমিয়ে পড়েছিল। তখন হঠাৎই তার ঘুম ভাঙলে সে দৌড়ে টাকার ব্যাগের সামনে যায়, কিন্তু দেখা যায় ব্যাগের ভেতরে কোনো টাকা নেই। অন্যদিকে আমাদের রেখা, জয়া আর সুষমাকে দেখানো হয় তারা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। সুষমা ঘরে এসেই গুপ্তচির হাত পায়ের বাঁধন খুলে দিতে থাকে। জয়া তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুষমা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। রেখা তখন সুষমাকে বলতে থাকে, এই সবকিছুতে তোমার কোনো দোষ নেই। কিন্তু এইবার সুষমা খুব রেগে যায়। সে রেখাকে বলতে থাকে, তুমি এসব কেন বন্ধ করছো না? একটা মানুষকে না জেনে তার সাথে বাচ্চা করার কি দরকার ছিল? তোমার কারণে আজ আমার এই অবস্থা। সে যখন এসব কথা বলছিল তখন রেখা পেছন দিয়ে বলে, গুপ্তাজি জেগে উঠেছে। এটা দেখে সবাই এবার গুপ্তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই তাদের কথা শুনছিল না, যার কারণে জয়া বিরক্ত হয়ে তার মাথায় একটা নারকেল ছুঁড়ে মারে। এতে করে গুপ্তাজি এবার সত্যি সত্যি মারা যায়। জয়া তো খুব ভয় পেয়ে যায়, তাই সে সেখানেই বসে থাকে। এদিকে মানাস ভেতরে কিছু একটা শব্দ শুনতে পায়, তাই সে জয়াকে ডাকতে থাকে। জয়া বাইরে বেরিয়ে এসে বলে, তুমি আমাকে কেন ডাকছো? তুমি কি মনে করো তোমার একটা ডাক শুনেই আমি তোমার কাছে ছুটে আসবো, তাই না? মানাস বলে, আমি জানি তোমার ঘরের ভেতর মহেশ লুকিয়ে আছে। এখন জয়া এসব কথা শুনে এত বিরক্ত হয়ে যায় যে সে মানাসকে বলতে থাকে, হ্যাঁ মহেশ এখানে এসেছিল আর সে আমার সাথে রাত কাটিয়েছে, এতে তোমার কোনো সমস্যা আছে? মানাস এসব শুনে বলে, আমি কিন্তু তোমাকে এখন নিজের স্টাইলে এখান থেকে নিয়ে যাব। অর্থাৎ সে তাকে মারধর করে নিয়ে যেতে চায়। জয়া তখন বলে, আমি তোমার সাথে যাব না। তুমি আমাকে কি মনে করো যখন উঠতে বলবে তখন উঠবো, যখন বসতে বলবে তখন বসবো? আমি এই সব কিছুতে বিরক্ত হয়ে গেছি। তার উপর আমার সামনেই আমার বোনের সাথে বাজে ব্যবহার করা, আমার মাকে খারাপ ভাষায় গালি দেওয়া, এই সব কিছুর পর তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনবো? আর তুমি তো সারাদিন বলো আমাদের বাচ্চা হয় না তোমার জন্য, কিন্তু আমি তোমার টেস্ট করিয়েছি, তোমার মধ্যেই সমস্যা আছে। আর তোমার সাথে থেকে আমি কত কিছু সহ্য করছি। অন্যদিকে কলোনির সবাই ভাবে আমি তোমাকে ফাঁসিয়েছি, আমার জীবন তো তুমি নষ্ট করে দিয়েছো। মানাস তখন বলতে থাকে, আমি কিন্তু এবার কান্না করে দেব। জয়া বলে, নিজের ঘরে গিয়ে বাবার সামনে কান্না করো, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। অ্যালিমনি আমাকে ঠিক মতো দিয়ে দিও, না হলে কিন্তু তোমাকেও আমাদের বাগানের নিচে দাফন করে দিব। এসব শুনে মানাস আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রেখা, জয়া আর সুষমা একসাথে খেতে বসে। সুষমা জয়াকে বলে, আমি সত্যি কথা বলছি, মানাসের সাথে আমার কিছুই নেই। তার সাথে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যার কারণে তাকে ভিডিওতে নিতাম, কিন্তু এরপর সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। জয়া বলে, কালকে সকালের আগেই আমরা লাশ দাফন করে কোথাও ফেলে দিয়ে আসবো। এরপর থেকে জীবনে আর কখনো আমি তোমাদের দুজনের চেহারাও দেখতে চাই না। তো দেখা যায় রাতের বেলা রেখা তার মেয়েদের সাথে তার ছবি দেখছিল, আর এসব দেখে সে বেশ ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে সুষমা তার বাবার ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। রেখা যখন জানালা খুলতে যায় তখন দেখে গুপ্তাজি মুখ বাঁধা অবস্থায় নিজের ঘরের দিকে যাচ্ছে। এটা দেখে রেখা খুব ভয় পেয়ে যায়। তো গুপ্তাজি নিজের ঘরে গেলে মহেশ তার মুখ খুলে দেয়। তখন দেখে যে জিনিসটা দিয়ে তার মুখ বাঁধা হয়েছে সেটা হলো স্লিভলেস ব্লাউজ। এটা দেখেই তো গুপ্তাইন সহ বাকি সবাই অবাক হয়ে যায়। এই গুপ্তাজি বাড়ির সবার সামনে এমন নাটক করছিল যে সে এতটাই ভয় পেয়েছে, যার কারণে সে এখন ট্রমায় আছে। এদিকে স্লিভলেস ব্লাউজ এই কলোনিতে শুধুমাত্র রেখারই আছে, তাই মহেশ এবার রেখাদের সন্দেহ করতে থাকে। কিন্তু যেহেতু তার কাছে কোনো প্রমাণ আর ওয়ারেন্ট কিছুই নেই, তাই সে রেখাদের ঘর সার্চ করতে পারে না। এরপর গুপ্তাজি রেখাকে ফোন করে আর বলে, তোমার চুরি ধরে ফেলেছিলাম, যার কারণে তুমি আমাকে কার্ড খেলার বাহানায় ডেকেছো, তাই না? আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি আমাকে কোনো কারণে ডেকেছো, যার কারণে আমি চলে গিয়েছিলাম। কিন্তু এরপর আমি তোমার ঘরে গেছি আর তুমি আমাকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলেছো। এরপর নিজের মেয়ে জামাই সবাইকে এখানে ডেকে এনেছো, তাই না? এবার তো তোমাকে এই কলোনি ছেড়ে যেতেই হবে, তাই তুমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো।
এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রেখা যখন সাইবার ক্যাফে চালানো শুরু করেছিল তখন এই কাজ কলোনির কারো পছন্দ হয়নি, তাই সবাই রেখার বিরুদ্ধে আন্দোলন করছিল, যার কারণে রেখার ক্যাফে বন্ধ হয়ে যায়। যাক, এবার রেখা তার মেয়েদের বলতে থাকে কলোনির সবাই গুপ্তাজিকে যতটা ভালো ভাবে সে ততটা ভালো নয়। রেখা তার মেয়েদের আরো বলে, আমি এবার জেলে যাব, কিন্তু আমি চাই না যে জীবন আমি কাটিয়েছি সেটা তোমরা পাও। আমার যত স্বর্ণ গয়না আছে আমি সব তোমাদের দিয়ে যাব, আর এই ঘরটাও তোমাদের দিয়ে যাব। এরপর সে আরো বলতে থাকে যে গুপ্তাজিও বাকি পুরুষদের মতো। সুকুমার মারা যাওয়ার পর গুপ্তাজি সবসময় রেখাকে পটানোর চেষ্টা করত, তার উপর খারাপ নজর দিত, আর রেখাও এটা আটকাতে পারেনি, কারণ রেখার ঘর গুপ্তাজির কাছে বন্ধক ছিল। যাক, এরপর তারা তিনজন কিছু না কিছু প্ল্যান করে রাখে। রাত হলেই তারা আবার গুপ্তাজিকে তাদের ঘরে ডাকে। গুপ্তাজির পরিবার কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিল, তাই সে ছিল ঘরে একা। এখানে গুপ্তাজি প্রথমেই তাদের তিনজনকে বোল্ড ড্রেস পরতে বলে। এরপর সে এদের তিনজনকে বলে তার সামনে নাচতে। তাদের কাছে তো কোনো অপশনই ছিল না, তাই তাদের বাধ্য হয়ে রাজি হতে হয়। অন্যদিকে আমাদের গুপ্তায়নকে দেখানো হয়, যারা অনুষ্ঠানে এনজয় করছিল। এরপর রেখা, জয়া আর সুষমা সেখানে ডান্স করে। কিছুক্ষণ পরে গুপ্তাজি তাদেরকে ম্যাসাজ দিতে বলে, কিন্তু এর মধ্যেই রেখা গুপ্তায়নকে মেসেজ করে বলে দিয়েছিল গুপ্তাজি তাদের ঘরে জামা কাপড় ছাড়া পড়ে আছে, তাই ওনাকে এখান থেকে নিয়ে যাও। আর এখানে যা কিছু হচ্ছিল সুষমা সবকিছুর ভিডিও করছিল। এতক্ষণে গুপ্তায়নও সেখানে চলে আসে। তার স্বামীকে এই অবস্থায় দেখে তার তো হুশই উড়ে যায়। গুপ্তাজি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে যে জয়া, রেখা, সুষমা খুব খারাপ, এরাই তাকে ফাঁসিয়েছে। এরপর গুপ্তাজি রেখাকে এটাও বলে যে তোমাদের অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এবার তোমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো, কারণ আমার কাছে তোমাদের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ আছে। তোমরা আমাকে মেরেছিলে, কিডন্যাপ করেছিলে, আর আমাকে প্রাণে মারারও চেষ্টা করেছিলে। কিন্তু রেখা বলে তোমার কাছে যতগুলো প্রমাণ আছে সেটা দিয়ে আমাদের কিছুই যায় আসবে না, কিন্তু আমাদের কাছে যেই প্রমাণ আছে, অর্থাৎ একটু আগে আমরা যে তোমার ভিডিও করেছি সেটা যদি একবার ভাইরাল হয়ে যায় তখন সবাই ভাববে তুমি সব থেকে খারাপ মানুষ, কেউ আর তোমার কথায় বিশ্বাস করবে না। গুপ্তান এদিকে গুপ্তাজিকে ঘরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন গুপ্তাজি বলে ওই ভিডিওতে শুধুমাত্র আমি ছিলাম না, এই তিনজনও ছিল। যেভাবে এরা আমাকে মালিশ করছিল এটা দেখে এদের সম্মানও একদম নষ্ট হয়ে যাবে। এসব শুনে তারা তিনজন জোরে জোরে হাসতে থাকে আর বলে আমাদের সম্মান এই কলোনিতে কখনোই ছিল না, আর আমরা যদি এই ভিডিও ভাইরাল করে দেই তাহলেও আমাদের কিচ্ছু যায় আসবে না, যা সমস্যা হওয়ার তোমারই হবে। আমাদের ঘরে তো মাঝে মাঝে এই সব কিছু হয়ে থাকে, আমাদের ঘরে কেউ না কেউ আসতেই থাকে, কিন্তু এই ভিডিওতে তোমার সম্মান অবশ্যই নষ্ট হবে। প্রথমবার তোমার ঘরে এরকম অপমানের দাগ লাগবে, তোমার কেমন লাগবে? এরপর মাহেশ গুপ্তাজির সাথে দেখা করে আর তাকে বলে যদি আপনি স্টেটমেন্ট দেন তাহলে আমরা এই তিনজনকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু গুপ্তাজি এই কথাতে রাজি হয় না। সে বলে আমি কিছুই করব না। এখন কয়েক সপ্তাহ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরা মা মেয়ে তিনজন মিলে একসাথে বসে টিভি দেখছিল। তখনই তাদের নজর পড়ে টিভিতে একটা মিউজিক কম্পিটিশন হচ্ছে, যেখানে গোল্ডি গান গাইছিল। সে সেখানে বিয়ের পোশাকে ছিল। সে সবার সামনে বলতে থাকে আমার পরিবারের সবাই আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি সেটা করতে চাই না, তাই আমি এখানে পালিয়ে এসেছি শুধুমাত্র গান গাওয়ার জন্য, কারণ এই গানটাই আমার জীবনের সবকিছু। সে সবাইকে আরো বলে যে তার কাছে এখন 5 লাখের মতো টাকা আছে, যেটা সে নিজে জমিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, মুক্তিপণের জন্য যে 5 লাখ টাকা চাওয়া হয়েছিল সেটা আর কেউ না, এই গোল্ডি চেয়েছিল। অর্থাৎ সে তো চুপচাপ সবাইকে ব্ল্যাকমেল করে দেয়। গোল্ডি তো প্রথম দিন থেকেই খুব ভালো করে জানতো সবকিছু, আর সে তো ওই দিন রাতের বেলা গুপ্তাজিকে রেখার বাড়িতেও যেতে দেখেছিল। কিন্তু এই সবকিছুর পরেও সে কাউকে কিচ্ছু বলেনি, সবাইকে অন্ধকারের মধ্যেই রেখেছে, আর মাঝখান দিয়ে 5 লাখের কথা বলে সেটা নিয়ে কেটে পড়েছে। নাহলে তো তার বিয়ে হয়ে যেত, সে আর কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারত না। তাই সে বিয়ের সাজেই টাকা নিয়ে কোনো মতে পালিয়ে গেছে, আর এভাবেই সে এত বড় একটা গেম খেলেছে যা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কেউ তো বুঝতেই পারেনি যে গোল্ডি এরকম কিছু করতে পারে, আর সেটারই সুযোগ নিয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে। এরপর আমাদের দেখানো হয় রেখা, জয়া আর সুষমা কলোনির একদম মাঝখানে এসে হাজির হয়, আর সেখানেই তারা মা মেয়ে মিলে ইচ্ছে মতো নাচতে থাকে, কারণ কলোনির মানুষ সব সময় তাদের ভুলই বুঝে যাবে। তারা যা করবে সেটা নিয়েই গসিপ করতে থাকবে, তাই এখন তাদের যা ইচ্ছা তারা তাই করতে থাকে, কেননা এখন আর তাদের কারো কথাতেই কিচ্ছু যায় আসে না। এখন তো তাদের নিজেদের মধ্যেও মিল হয়ে গিয়েছিল, তাই তারা তিনজন মিলে নিজেদের মতো করেই এনজয় করতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।
এই তো ছিল আজকের গল্প। মা মেয়ের এই অদ্ভুত গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।